সো নমস্কার ফ্রেন্ডস, তার সাথে ভেরি গুড মর্নিং টু অল। কেমন আছে সবাই? সো আমরা লাস্ট কিছুদিন ধরে তো অনেকগুলো ক্লাস করে নিয়েছি, হোপফুলি তোমরা সেটা দেখেছো। সো আমরা সবগুলো সেমিস্টারে ক্লাস করাচ্ছি, সেমভাবে তোমাদেরও করাচ্ছি। তোমরা অনেকগুলো ক্লাস দিয়েছিলামও আমি যেগুলো করাচ্ছিলাম এখন তোমাদের যে কনস্টিটিউশনাল রিফর্মস বিটুইন 1909, যে 1909 থেকে 1935 পর্যন্ত আমি বলেছিলাম যে করাবো তোমাদেরকে কমপ্লিট যে কনস্টিটিউশনাল রিফর্মস, তার মধ্যে দিয়ে কী কী চেঞ্জ এসেছিলো আমাদের সেই সময়ের মধ্যে কী কী পরিবর্তনের মধ্য দিয়ে, সেই রিফর্মসগুলোর মধ্য দিয়ে সেই তার সংবিধান বা আমাদের ভারতের সংবিধান পরবর্তীকালে একটা রূপ পেয়েছিল, এবং সেটা শুরু হয়েছিল কীভাবে এবং তার শেষটা হয়েছিল কীভাবে, এবং কোন কোন স্ট্রাগলের মধ্য দিয়েই বা সেটি তার সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল, সেই ক্ষেত্রে কাদের বা কন্ট্রিবিউশন ছিল, সেই ক্ষেত্রে কাদের কতটা কন্ট্রিবিউশন ছিল, কারা কতটা করেছিলেন। তো সেসব কিছুই আমাদের ক্লাস। তো হোপফুলি তোমরা সবাই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে এসছো, আর যদি দেখে এসে থাকো তাহলে কিন্তু যে আজকের যে ক্লাসটি হবে নেহরু রিপোর্ট এবং জিন্নাস যে 14 যে পয়েন্টস আছে সেগুলো তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। তোমাদের যদি মনে থাকে তাহলে আশা করব আমাদের প্রিভিয়াস ক্লাসটি করেছিলে, যদি প্রিভিয়াস ক্লাসটি করে থাকো আশা করি সবার মনে থাকবে যে নেহরু রিপোর্ট কোথা থেকে আসে। আমরা সেই নেহরু রিপোর্টে কিন্তু কিছুটা অন্তত সেই ক্লাসে ডিসকাশন করেছিলাম যে নেহরু রিপোর্ট কীভাবে আসছে। যদি আমরা প্রিভিয়াস ক্লাসের এক্সাম্পল টেনে নিয়ে আসি ক্লাসের মধ্যে, তাহলে আমরা বলতে পারি যে আমরা যে আমাদের প্রিভিয়াস ক্লাস করেছিলাম যে সাইমন কমিশনস, আমরা যে প্রিভিয়াস ক্লাস আমরা কি করেছিলাম যে সাইমন কমিশন করেছিলাম না, তোমরা সবাই করেছিলে সেই ক্লাসটি, সাইমন যে কমিশন সেই ক্লাসটি করেছিলাম। তো সেটি কী ছিল, সাইমন কমিশন সেটি কী ছিল, বা সাইমন কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তখন সময় সেটা কী ছিল। তো সেটা ছিল যে জিআইএ অ্যাক্ট যে 1919 এসছিল, জিআইএ অ্যাক্ট যে 1919 এসছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু যে সাইমন কমিশন সেটি আসে ফ্রেন্ড। এখন বলো তো দেখি জিআইএ সেটি কি, জিআইএ সেটি কি? দ্যাট মিনস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটিকে আমরা মন্টেগু চেসফোর্ড সংস্কার নামে জানি। সেসব ক্লাসগুলো আমরা অলরেডি প্রিভিয়াস অনেকগুলো করেছি। সো সেই আইনের মধ্যে বা তখন সময় বলা হয়েছিল যে 10 বছর পর সেই আইনের কার্যকারিতা বিচার করার জন্য একটি কমিটি গঠন করা হবে, বাট সেটি কিন্তু গঠন করা হয়েছিল তার 2 বছর আগেই করে নেওয়া হয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্নভাবে যে ভারতীয়রা সেক্ষেত্রে প্রটেস্ট করতে শুরু করে। তখন সময় যে ইংল্যান্ডের যে ব্রিটেনের যে কনজারভেটিভ সরকার ছিল সেই সরকার কিন্তু তখন সময় সেই সরকার কিন্তু 10 বছরের জায়গায় 8 বছরের মাথায় কিন্তু তারা কি করে, তারা একটি যে কমিশন গঠন করে নেয়, এবং সেটাই হলো যে সাইমন কমিশন, এবং সেটার চেয়ারম্যান ছিলেন জন সাইমন। ওনাকে চেয়ারম্যান করে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে একটি সেইভাবে 7 জন সদস্য নিয়ে যে সাইমন কমিশন সেটি গঠন করা হয়েছিল। সো গঠন করেছিল তো ভালো কথা, সেটি করার কথা ছিল তো 10 বছর পরে, বাট সেটি করে নিয়েছে তারা কত বছরের মধ্যে, সেটি করে নিয়েছে তারা 8 বছরের মাথায়। ঠিক আছে, করেছে তো ভালো কথা, বাট করার ভারতীয়রা বিরোধ করেছিল বা কেন, যে ভারতীয়রা সেই সাইমন কমিশন সেটি বিরোধ করেছিল বা কেন ফ্রেন্ড? তোমরা জানো যতগুলা রিফর্মস নিয়ে এসেছিল ব্রিটিশ সরকার এখন পর্যন্ত, যতগুলো নিয়ে এসছে সেই 1909 থেকে 1919 পর্যন্ত, তার মধ্যে কোনোটাই যে ভারতের পক্ষে ছিল সেমনটা বলতে পারো না, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে যে সাইমন কমিশন যে রিপোর্টটি যেটি বানানো হয়েছিল, সাইমন কমিশন সেটি গঠন করা হয়েছিল, সেটা কীভাবে ভারতের পক্ষে হতে পারে? তাছাড়া সেখানে মধ্যে ইন্ডিয়ান থেকে বা ভারতীয়দের থেকে কেউ সদস্য ছিল না, যে ভারতীয়দের থেকে কেউ সদস্য কিন্তু সেখানে ছিল না, তাহলে কেটা কীভাবে সেটি যে ইন্ডিয়ানদের স্বার্থে হতে পারে? অবভিয়াসলি হবে না, কারণ সেটা ভারতীয়দের স্বার্থ হতেই পারে না। যদি ভারতীয়দের স্বার্থ দেখা হতো তাহলে অবভিয়াসলি সেই কমিশনের মধ্যে কোনো ভারতীয় সদস্য রাখতো, বা তারা কিন্তু সেটা করেনি। তো এইসব বিভিন্ন প্রতিবাদে কিন্তু তখন সময় যে পরবর্তীকালে দেখা গিয়েছিল যে 1927 খ্রিস্টাব্দে, যে 1927 খ্রিস্টাব্দে তখন ডিসেম্বর মাসে যে কংগ্রেসের মাদ্রাস অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয় যে সরকারের সে প্রতিটা পর্যায়ে প্রতিটা রূপে এবং প্রতিটা জায়গায় সরকারকে বর্জন করা হবে, সেসব কিছু বর্জন করা হবে, সাইমন কমিশনকে বয়কট করা হবে। এবং তার প্রতিবাদে কিন্তু দেশের মধ্যে বিভিন্ন হরতাল, বিভিন্ন কর্মসূচি তারা পালন করে। সে কমিশন কিন্তু বোম্বেতে পৌঁছেছিল, সেদিন বোম্বের মধ্যে কিন্তু সবাই সেই দিন হরতাল পালন করেছিল, এবং তখন সময় স্লোগান তুলেছিল যে সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক, তখন তারা সেটা স্লোগান তুলেছিল। এবং সেই সময়কালে কিন্তু যে লালা রাজপথের মতো সেই বিখ্যাত নেতা উনি কিন্তু মারা গিয়েছেন, যে লালা রাজপথের মতো
সেই নেতা, ওনার কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন ছিল। ওনার মতো সেই নেতা কিসের জন্য মারা গিয়েছিলেন? যে পুলিশের নির্যাতন, অত্যাচার বা লাঠি চার্জের ফলে কিন্তু উনি যে পরবর্তীকালে জখম হন, জখম হওয়ার পরে সে 1928 খ্রিস্টাব্দে সেই 17 নভেম্বর কিন্তু মারা যান। তো এইভাবে কি হয়েছিল? এইভাবে তো নেহরু রিপোর্টের প্রস্তাবটি বা নেহরু রিপোর্ট তার ইনিশিয়াল রূপটি পেয়েছিল, যে নেহরু রিপোর্ট তার ইনিশিয়াল রূপটি পেয়েছিল যে আসতে। তো সাইমন কমিশনকে বেস করে কিন্তু যে নেহরু রিপোর্টটি আসে, কেন আসছে? সাইমন কমিশনকে বেস করে যে নেহরু রিপোর্টটি আসছে সেটি কেন আসছে ফ্রেন্ড? কথা হলো যে আমরা পড়েছিলাম যে নেহরু রিপোর্টটি কবে আসে। সেই নেহরু রিপোর্টটি আসছিল যে 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে সেই নেহরু রিপোর্টটি আসছিল। তাহলে নেহরু রিপোর্টটি আসে কেন? যে জাতীয় কংগ্রেস যে সাইমন কমিশন বয়কটের যে ডাক দিয়েছিল, সেই বয়কটের ডাক দেওয়ার প্রতিবাদে কী করা হয়েছিল বা তার ফলে কী করা হয়েছিল? তখন সময় যে ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার যিনি নিযুক্ত ছিলেন, এবং উনি ছিলেন, ওনার নাম ছিল যে লর্ড, কারো মনে আছে কি বলতে পারো থাকলে, যে লর্ড বাকেনহেড। যে লর্ড বাকেনহেড উনি কি ছিলেন তখন সময়, কোন পদে ছিলেন? যে ব্রিটিশ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া উনি ছিলেন তখন সময়। কি ছিলেন? তো জাতীয় কংগ্রেস সেই সাইমন কমিশন যে বয়কট ডাক দিয়েছিল, এবং তার পরবর্তীতে কিন্তু যে তখন সময় লর্ড বাকেনহেড উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে ভারতীয় নেতাদেরকে একটি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন। কি চ্যালেঞ্জ দিয়েছিলেন? যে যদি তোমরা পারো তাহলে একটি সংবিধান প্রস্তুত করে দেখাও। যদি তোমাদের ক্ষমতা হয়, তোমাদের ক্যাপাসিটি থাকে, ক্যাপাবিলিটি থাকে, তাহলে তোমরা যদি পারো সেভাবে, তাহলে একটি করে দেখাও। যদি পারো, তোমাদের যদি যোগ্যতা থাকে তো অবশ্যই করতে পারো। উনি বলেন যে নেতারা পারলে এমন একটি সংবিধান প্রস্তুত করুক যার প্রতি, যে তখন সময় যতগুলাই দল ছিল ভারতের মধ্যে, তখন সময় সবাই যাতে সেইগুলাকে সমর্থন করে, যার প্রতি সমস্ত দলগুলো সমর্থন থাকবে। উনি বলেছিলেন তোমরা যদি পারো সেরকম একটা রিপোর্ট নিয়ে এসো। ঠিক আছে ফ্রেন্ড, সেরকম একটা রিপোর্ট নিয়ে আসো। এবং ভারতীয় নেতৃবর্গ কিন্তু তখন সময় যে যে লর্ড বাকেনহেড যে চ্যালেঞ্জটি দিয়েছিলেন যে ভারতীয় নেতাদের, সেটিকে তারা অ্যাকসেপ্ট করেছিল। যে সেটিকে তারা সেই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করেছিল যে তারা সেইভাবেই করবে। এবং তারপরে কিন্তু যে 1928 খ্রিস্টাব্দে পরবর্তীকালে দেখা গেছে যে 1928 খ্রিস্টাব্দ থেকে যে 1928 খ্রিস্টাব্দ সেই ফেব্রুয়ারি মাস থেকে তখন মে মাস মধ্যে একটি সর্বদলীয় কনফারেন্স তখন তারা আহ্বান করে। কারা আহ্বান করেছিল? সেই ভারতীয় লিডার, তারা সেই ভারতীয় যারা লিডার ছিল তারাই কিন্তু সেইভাবে একটি কনফারেন্স আহ্বান করে। এবং সেই কনফারেন্সের মধ্যে যে মতিলাল নেহরু, সেই কনফারেন্সের মধ্যেই কিন্তু মতিলাল নেহরুকে চেয়ারম্যান করে একটি খসড়া সংবিধান রচনার একটি কমিটি গঠন করা হয়েছিল। তার জন্য সেটিকে আমরা নেহরু রিপোর্ট বলে পরিচিত, এবং সেটি নেহরু রিপোর্ট নামেই পরিচিত। এবং নেহরু রিপোর্টের মধ্যে কিন্তু অনেক কিছু বলা হয়েছে। কি বলা হয়েছে তো অবভিয়াসলি আমরা ডিসকাশন করবো যে সেই নেহরু রিপোর্টের মধ্যে কী ছিল। তার মধ্যে যদি বেশি কিছু ছিল তে বলতে পারো যে বিল অফ রাইটস ছিল, ফর দ্য ইকুয়াল রাইট সেগুলো ছিল, যে ম্যান এবং ওমেনের জন্য ইকুয়াল রাইট ছিল, ফর দ্য সুপ্রিম কোর্ট গঠনের কথা সেগুলো বলা হয়েছিল সেই রিপোর্টের মধ্যে। তাছাড়া অনেক কিছু ছিল, অবভিয়াসলি আমরা সেই রিপোর্টটিও দেখবো, সেই রিপোর্টের মধ্যে আরও কী কী ছিল। ঠিক আছে, তো সেটি কোথায় আসলো? সেই লর্ড বাকেনহেডের কথা অনুসারে কিন্তু যে ভারতীয় নেতারা সেইভাবে তাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলো, এবং তারা সেটা বাড়ানোর জন্য সেই চ্যালেঞ্জকে সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলো, এবং তারা বলেছে অবভিয়াসলি বানাবো আমরা যত রাজনৈতিক দল আছে সবাই একসাথে মিলে সমর্থন পেয়েই আমরা সেভাবে বানাবো। সো পরবর্তীকালে তারা একটি কী করেছিল, তারা একটি যে মতিলাল নেহরুর সভাপতিত্বে একটা খসড়া সংবিধান সেটা কী করে গঠন করেছিল বা তৈরি করেছিল। এবং পরবর্তীকালে কিন্তু যে 1928 খ্রিস্টাব্দে সেই 28 আগস্ট আমরা বলেছিলাম যে সেটি তারা একটা কমিশন গঠন করা হয়েছিল যে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে। বাট সেই বছরই যে 1928 খ্রিস্টাব্দে সেই 28 আগস্ট তারা কী করেছে, 28 আগস্ট তারা কী করেছে, 28 আগস্ট তারা যে লখনৌ সর্বদলীয় যে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল সেখানে কি করে তারা নেহরু রিপোর্ট বা নেহরু কমিটির রিপোর্ট সেটি দাখিল করা হয়েছিল। একমাত্র বলতে পারো যে মোহাম্মদ আলী জিন্না ছাড়া কিন্তু সবাই, যে মোহাম্মদ আলী জিন্না, যে জিন্না ছাড়া কিন্তু সবাই কিন্তু সেটিকে কি করেছিল, সেটিকে তারা অ্যাকসেপ্ট করেছিল। একমাত্র মোহাম্মদ আলী জিন্না ছাড়া কিন্তু সবাই সেই রিপোর্টটিকে, যেটি পেশ করা হয়েছিল জাতীয় কংগ্রেস দ্বারা
এবং তার সভাপতি ছিল মতিলাল নেহরু দ্বারা, যেটি বানানো হয়েছিল, এবং সেটাই যে পরবর্তীকালে আমরা জানি নেহরু রিপোর্ট নামে পরিচিত। এবং একমাত্র যে তখন সময় যে মোহাম্মদ আলী জিন্নাবাদে কিন্তু সকলেই সেই নেহরু রিপোর্টকে খুবই সমর্থন করেছিল। তো সেটা আসে কোথায় থেকে? সেটা কিন্তু সাইমন কমিশনকে বেস করে কিন্তু যে 1928 খ্রিস্টাব্দে সেটাকে বেস করে কিন্তু পরবর্তীকালে কংগ্রেস পার্টি সেরকমভাবে বানিয়েছিল। ঠিক আছে, সে তখন সময় একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে লর্ড কেনা লর্ড বাকেনহেড তখন সময় সেই চ্যালেঞ্জকে দিয়েছিল, এবং সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছিল। কারা অ্যাকসেপ্ট করেছিল? ইন্ডিয়ান কংগ্রেস বা ন্যাশনাল পার্টির যে লিডার তারা ছিল তারা অ্যাকসেপ্ট করেছিল, এবং পরবর্তীকালে তখন মতিলাল নেহরুর সভাপতিত্বে চেয়ারম্যান করে জওহরলাল নেহরুর সাথে থেকে এবং অন্যান্য লিডার তারা একসাথে মিলে সেইভাবে একটি রিপোর্ট তারা পেশ করে, তারা বানায়। এবং সেই রিপোর্টটি পরবর্তীকালে যে 1928 খ্রিস্টাব্দে 28শে আগস্ট সেটিকে অ্যাকসেপ্ট করা হয় সেই লখনৌ সেশনের মধ্যে। একমাত্র যে জিন্না ছাড়া কিন্তু সবাই সেই রিপোর্টটিকে অ্যাকসেপ্ট করেছিল এবং সেটা পাসও করেছিল ফ্রেন্ড। তাহলে আমরা চলো দেখিনি যে সেই রিপোর্টের মধ্যে কী বা ছিল। সেই রিপোর্টের মধ্যে যদি আমরা সেই রিপোর্টে ইম্পর্টেন্স পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী ছিল, সেই রিপোর্টের মধ্যে কী বলা হয়েছিল, তাহলে আমাদের হোপফুলি সুবিধা হবে। তোমরা চাইবে যে লাস্ট অবধি থাকতে, পুরোটা ক্লাস ভালোভাবে দেখতে। অনেকেই দেখেছে ক্লাসের মধ্যে থেকে 4-5 মিনিট দেখার পরে কিন্তু চলে যাও ফ্রেন্ড। তো 4-5 মিনিট দেখার পরে কি চলে গেলে শেখা হবে? সেই নেহরু রিপোর্টটি পড়তে পারবে? আমরা কিন্তু যে যতগুলো ক্লাস করেছি আমি বেসিক্যালি সবগুলো কিন্তু একটার সাথে একটা রিলেট করেই পড়িয়েছি, একটার সাথে একটা লিঙ্ক করে তোমাদেরকে পড়িয়েছি। সাপোজ নেহরু রিপোর্টের পরে যদি অন্যান্য কোনো টপিক নিয়ে আসি তো অবভিয়াসলি আমরা নেহরু রিপোর্ট এক্সাম্পলও দেবো, দেখবে নেহরু রিপোর্ট থেকে সেটা কীভাবে আসলো। তো আমরা কিন্তু প্রত্যেকটা টপিক এভাবেই পড়িয়েছি যাতে তোমরা মনে রাখতে পারো। সেক্ষেত্রে পড়াটা কোনো দরকার হবে না বাড়িতে গিয়ে, জাস্ট আরেকবার দেখলেই চলবে। সো ফ্রেন্ড, নেহরু রিপোর্টের সেই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো কী ছিল বা রেকমেন্ডেশনস অফ দ্য রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে কী বলা হয়েছিল? প্রথমত বলা হয়েছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস ফর ইন্ডিয়াকে যাতে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়, যে কাদের মতো দেওয়া যায় সেই ডোমিনিয়ন স্ট্যাটাস, লাইক কানাডা, অস্ট্রেলিয়া, তাদের মতো যাতে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া যায় উইদিন দ্য ব্রিটিশ কমনওয়েলথ। সেইভাবে যে ব্রিটিশ কমনওয়েলথের আন্ডারে যে ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া যায়, যেভাবে কানাডা এবং অস্ট্রেলিয়াকে দিয়েছিল সেইভাবে যাতে দেওয়া যায়। এবং বাট জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্রের মতো তখন তারা ইয়ংগেস্ট লিডার ছিলেন, তারা খুব অল্প বয়সী লিডার ছিল। ঠিক আছে, তাদের মধ্যে তারা কিন্তু তখন সেটার ডোমিনিয়ন স্ট্যাটাসের তারা পক্ষে ছিলেন। তারা চাইতো যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স যাতে দেওয়া হয় ইন্ডিয়াকে। এখন যেভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট আছি, তো সেইভাবে যাতে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় ইন্ডিয়াকে, তারা যে ইয়ংগেস্ট যারা লিডার ছিল তখন সময় তারা সেটা চাইতো। ঠিক আছে, বা রিপোর্টের মধ্যে কিন্তু সেটা ছিল, রিপোর্টের মধ্যে ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া যাতে কানাডা এবং অস্ট্রেলিয়াতে, এবং তার উপরে কে থাকবে? যে ব্রিটিশ কমনওয়েলথ তার উপরে থাকবে। ঠিক আছে, এবং তার পাশাপাশি তখন সময় সেটাও বলা হয়েছিল যে 19 যে ফান্ডামেন্টাল রাইটস সেগুলো যাতে প্রোভাইড করা, এবং রাইট টু ভোট ফর ম্যান অ্যান্ড ওমেন, যে ম্যান অ্যান্ড এবং তাদেরকে ভোট দেওয়া হয় যাদের অ্যাবাভ 21 ইয়ার এজ আছে তাদেরকে যাতে ভোটের রাইট দেওয়া হয় আনলেস ডিসকোয়ালিফাইড। ঠিক আছে, তো সেভাবে তাদেরকে যাতে রাইট দেওয়া, এখন যেভাবে আমরা রাইট পাই, যেমন 18 বছর হলে যে কোনো ছেলে বা মেয়ে ভোট করার অধিকার পায়, তখন সময় কী ছিল যে ভোট করাটা কিন্তু কিছু সংখ্যক মানুষেরই ছিল, যে ভোট কিন্তু সবার জন্য ওপেন ছিল না। সেক্ষেত্রে কিছু পার্সেন্টেজ মানুষই যে ভোট করতে পারতো তারাই গভর্নমেন্ট ফর্ম করতো, তারাই সব কিছুতে পার্টিসিপেট করতো। বাট 99% মানুষ সেক্ষেত্রে তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। এখন সময় দেখবে যে কোনো এমএলএ বা কোনো কিছু যখন আমরা যখন ইলেকশনে, প্রত্যেকটি ইলেকশনে যখন ইভেন ছোটো ছোটো গ্রাম প্রধান যখন সিলেক্ট করি, মেম্বার সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু সবার কি ভোট নেওয়া হয়, সবাই যারা 18+ হয়েছে সবাই থেকে ভোট নেওয়া হয়। তো সেটা কিন্তু এখন দেওয়া হচ্ছে। বাট তখন সময় দেখো যে 21 ইয়ার্স, তখন সেই রিপোর্টের মধ্যে তারাও সেটা লিখেছিল যে যাতে সবাইকে ভোটের রাইট দেওয়া হয়, যাতে ডিসক্রিমিনেশন না করা হয়। যাদের 21 ইয়ার্স আছে অ্যাবাভ আছে তাদেরকে যাতে ভোটের রাইট দেওয়া হয়, এবং সবাইকে যাতে কী করা দেয়, ইকুয়াল রাইট ফর ম্যান অ্যান্ড ওমেন অ্যাজ সিটিজেন হিসেবে যাতে ইকুয়াল রাইট দেওয়া হয়, সবাইকে যাতে সিটিজেন দেওয়া হয়, সেটাও তারা সেই রিপোর্টের মধ্যে বলেছিল। পাশাপাশি তারা সেটাও বলেছিল যাতে কোনো স্টেট রিলিজন যাতে না থাকে, যেভাবে আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো রিলিজন বলে নেই, যে ইন্ডিয়া সেকুলার কান্ট্রি। দ্যাট মিনস কি ইন্ডিয়া নিজস্ব ধর্ম বলে বা ইন্ডিয়া কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখায় না। হিন্দু বলো, খ্রিশ্চানস বলো, মুসলিম বলো, বুদ্ধ, জৈন, যেসব রিলিজনই আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, ভারত সব রিলিজনের মধ্যে সমান দৃষ্টি দেয়, কারোর প্রতি কোনো বিশেষ পক্ষপাতিত্ব দেখায় না। ঠিক আছে, কোনো রিলিজনস বড় বা ছোটো করা হয় না, সেক্ষেত্রে সকল রিলিজন ইকুয়াল। তো সেই রিপোর্টের মধ্যে সেটা বলা হয়েছে যাতে কোনো স্টেট রিলিজন যাতে না থাকে, অবভিয়াসলি স্টেট রিলিজন যাতে না থাকে, এবং যে নো সেপারেট ইলেক্টোরেট
ফর এনি কমিউনিটি, যে কোনো পার্টিকুলার কমিউনিটির জন্য যাতে কোনো সেপারেট কমিউনিটি বা ইলেকশন প্রসেস যাতে তাদের জন্য না থাকে। ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম যে মুসলিমদের জন্য আমরা পড়েছিলাম যে তারা আগে দাবি করেছিল যে তাদেরকে যাতে সেপারেট ইলেকশন আন্ডারে দেওয়া হয়, তাদের যাতে সেপারেট আসন সংখ্যা বানানো হয় তাদের জন্য। বাট তখন সময় সেই রিপোর্টের মধ্যে বলা হয়েছে তাদের যাতে সেভাবে সেপারেট না করা হয়, তাদেরকে যাতে সবার সাথেই রাখা হয় এবং সবাই যেটা করবে, যেভাবে পার্টিসিপেট করবে তারাও যাতে সেভাবেই করে। ঠিক আছে ফ্রেন্ড, তো এইসব বিভিন্ন কারণ নিয়ে পরবর্তীকালে সে নেহরু রিপোর্টটি কী করা হয়েছিল, যে নেহরু রিপোর্টটি তখন সময় যে 1928 খ্রিস্টাব্দে 1928 আগস্ট 1928 খ্রিস্টাব্দে পরবর্তীকালে সেটি 1928 আগস্ট পরবর্তীকালে সেটি পাস হয়েছিল ফ্রেন্ড। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সেই রিপোর্টটি আসে এবং সেই রিপোর্টের মধ্যে তাও বলা হয়েছে যাতে সুপ্রিম কোর্ট বানানো হয় এবং গভর্নর জেনারেল টু বি কনস্টিটিউশন অফ হেড, এবং গভর্নর জেনারেলকে কনস্টিটিউশনাল হেড যাতে বানানো হয় এবং সুপ্রিম কোর্ট গঠন করা হয়। তার পাশাপাশি বিভিন্ন ল্যাঙ্গুয়েজটিক লাইন সেগুলো ক্রিয়েট করা যাতে না হয় এবং আরও অনেক কিছু। এবং তাছাড়া কিছু ছিল যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি, যে কী ল্যাঙ্গুয়েজ থাকবে, উড বি ইন্ডিয়ান রিটার্ন আইদার দেবনাগরী, সংস্কৃত, হিন্দি, তেলুগু, তামিল, কানাডা, বেঙ্গলি, মারাঠি, গুজরাটি, এরকম সেই ল্যাঙ্গুয়েজগুলোও থাকবে। পাশাপাশি ইংলিশও পারমিট দেওয়া হয়। সো নেহরু রিপোর্টের মধ্যে এইসব কিছু ছিল। যদি এইসবের আমরা শর্ট ফর্মে বলি, প্রথমত বলতে হবে যে ব্রিটিশ কমনওয়েলথের অভ্যন্তরে যাতে ভারতের জন্য একটি স্বায়ত্তশাসনের দিতে হবে, ভারত হবে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং দায়িত্বশীল মন্ত্রিসভা, দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা থাকবে তার মধ্যে। তাছাড়া ব্রিটিশ ক্রাউনের সেম টু সেম ক্রাউনের মতো ক্ষমতা সম্পন্ন গভর্নর জেনারেল ভারতের উপর থাকবে একজন। হিন্দু, মুসলিম বা অন্যান্য সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী থাকতে পারে না, যে হিন্দুদের জন্য আলাদা নির্বাচক মণ্ডলী থাকবে, মুসলিমদের জন্য আলাদা থাকবে, সেগুলো হতে পারে না, সেই রিপোর্টের মধ্যে বলা হয়েছে। তার পাশাপাশি নাগরিকত্ব যাতে দেওয়া হয়, সবাইকে ইকুয়াল রাইট যাতে দেওয়া হয়, এবং কর্ণাটক ও সিন্ধুকে কিন্তু পৃথক প্রদেশ তারা গণ্য করবে না, এবং যেখানে কেন্দ্র এবং সেখানে মুসলিমদের সংখ্যালঘু হিসেবে জায়গা আসন সংরক্ষিত থাকবে। কোনো জায়গায় যেখানে মুসলিমরা অনেকটা কম থাকবে তাদের সংখ্যালঘু হিসেবে দেওয়া থাকবে, বাট তার জন্য ভ্যালিডিটি থাকবে অনলি 10 ইয়ার্স। তাছাড়া বাংলা এবং পাঞ্জাবের আসন সংখ্যা সংরক্ষণ থাকবে না। তো এইসব বিভিন্ন কিছু নিয়ে যে সেই নেহরু রিপোর্ট প্রস্তাবগুলো সেগুলো কী হয়েছিল, সেগুলো পেশ করা হয়েছিল। সো 1928 খ্রিস্টাব্দে তখন সময় যে পরবর্তীকালে যে 1928 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কিন্তু কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই নেহরু রিপোর্টে অনুমোদিত যেগুলো দেওয়া হয়েছিল, যে কিসের জন্য অনুমোদন তারা চাচ্ছিল সরকারের কাছ থেকে, এবং ব্রিটিশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই রিপোর্টের প্রস্তাবনাগুলো যদি 1929 ডিসেম্বরের মধ্যে, যে 1929 ডিসেম্বরের মধ্যে যদি সেগুলা গৃহীত না হয়, তাহলে কি করবে, তাহলে কংগ্রেস কিন্তু গণ আন্দোলন শুরু করবে। তাহলে কংগ্রেস অনেক বড় বৃহত্তর আন্দোলন তারা সংগঠন করবে। এবং কিন্তু দেখা গিয়েছিল যে কংগ্রেস কিন্তু সরকার কিন্তু সেই নেহরু রিপোর্টকে গ্রহণ করেনি। 1929 খ্রিস্টাব্দে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, দেওয়া হয়েছিল, সেই রিপোর্টটি কিন্তু যে করা হয়নি। এবং তার প্রতিবাদে পরবর্তীকালে যে লাহোর অধিবেশন সেগুলা কি করে, যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ্যের সিদ্ধান্ত তখন পরবর্তীকালে পাশ করে। কারা পাশ করে? জাতীয় কংগ্রেসের মাধ্যমে, সেই কমিটির মাধ্যমে, যে কমিটি বানানো হয়েছিল, যেগুলো মতিলাল নেহরু চেয়ারম্যান ছিলেন, তাদের সেই সভাপতিত্বে কিন্তু পরবর্তীকালে যে লাহোর অধিবেশনে সে পূর্ণ স্বরাজ্যের সিদ্ধান্ত পাশ করে। এখন তারা ডোমিনেন্ট স্ট্যাটাসে লাগবে না। এখন পূর্ণ স্বরাজ বলতে কি বুঝো? পূর্ণ স্বরাজ মিন্স কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, যে আমাদের এখন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স লাগবে, আমাদের ডোমিনেন্ট স্ট্যাটাস দিলে হবে না, শুধু স্ট্যাটাস দিলে হবে না, আমাদের সেই ক্ষেত্রে স্বরাজের দরকার। ঠিক আছে, তো স্বরাজের দাবি শুধু কংগ্রেসের শুধু সেই নেহরু রিপোর্টের মধ্যে ছিল না, সেটা অনেক আগে থেকে চলে এসেছিল, আসছে যে স্বরাজের দরকার। ঠিক আছে, সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিল, এখনও আছে, এটা ইভেন 1947 পর্যন্ত সেটাই থাকবে। ঠিক আছে, স্বরাজের দাবিটা কখনো যাবে না যতদিন পর্যন্ত স্বরাজ না পাওয়া যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, এবং সেটাকে বেস করে যে পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না, উনি কিন্তু যে পরবর্তীকালে তার 14 পয়েন্ট নিয়ে এসেছিল, যে জিন্না তার 14 পয়েন্ট সেগুলো নিয়ে এসেছিল, এবং সেই 14 পয়েন্টের মধ্যে জিন্না তার দাবিগুলো রেখেছিল। আমরা বলেছিলাম যে জিন্না কিন্তু যে নেহরু রিপোর্ট সেটা সমর্থন করেনি, সেই নেহরু রিপোর্টকে সমর্থন করেনি। তো সমর্থন করেনি যেহেতু, তার ওনার তো কিছু দাবি অবশ্যই থাকবে যে কেন সমর্থন করেনি। তো সেক্ষেত্রে উনি সবার সামনে সেই 14 পয়েন্টই রেখেছিল। যদি আমরা 14 পয়েন্টই কিছুটা দেখি, তাহলে বলা যেতে পারে যে 14 পয়েন্টের মধ্যে কী ছিল। সো
আমরা পড়েছিলাম কি যে নেহেরু রিপোর্টে যে মুসলিম সংখ্যালঘুদের জন্য যে পৃথক নির্বাচন মণ্ডলীর যে প্রস্তাব সেটা খারিজ করে দিয়েছিল, না রাখা হয়েছিল, তার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ সেটা বিরোধিতা করে। এমন অবস্থায় জিন্নাহ তার 14 পয়েন্ট বা 14 দফা সেটি উত্থাপন করেন। তার মধ্যে যে একটি বলতে হয়, কয়েকটি যদি আমরা বলি, তা বলতে হয় যে মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী সেটা জিন্নার মতে প্রয়োজন ছিল মুসলিমদের জন্য। তাছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার জন্য 1/3 মুসলিম প্রতিনিধি যাতে রাখা হয়, যাতে 1/3 মুসলিম প্রতিনিধি যাতে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য রাখা হয়। তার পাশাপাশি 1/3 মুসলিম মেম্বার যাতে সেন্ট্রাল এবং স্টেট ক্যাবিনেটের মধ্যে রাখা হয়। সেপারেট ইলেকশন যাতে ইলেকটোরেট ব্যবস্থা যাতে তাদের জন্য করা হয়। তো এসব বিভিন্ন কিছু ছিল সেই 14 পয়েন্টের মধ্যে। তাছাড়া যে জিন্নার মতে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি প্রদেশ গঠন করা ওনারও দাবি ছিল, যে মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ আছে, যেখানে মুসলিম তারা বেশি আছে, তাদের জন্য সেপারেট যে সংখ্যাগরিষ্ঠ একটি প্রদেশ গঠন করা সেটা দাবি ছিল। পাশাপাশি যাতে মুসলিম যারা রয়েছে তারা কিন্তু যাতে কি করে যে সংরক্ষণের ব্যবস্থা যাতে পায়, সরকারি চাকরির ক্ষেত্রে সাথে সংরক্ষণের ব্যবস্থা পায়, সেটা ওনার দাবি ছিল যে সরকারি চাকরির ক্ষেত্রে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এবং ভারতবর্ষে যাতে ভারতের মধ্যে ভবিষ্যতে সংবিধান হবে যুক্তরাষ্ট্র এবং অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশগুলির হাতে। যদি ভারতের মধ্যে, তা সেটাও বলেছিল উনি যে ভারতবর্ষের ভবিষ্যৎ সংবিধান হবে যুক্তরাষ্ট্র, ভবিষ্যৎ সংবিধানের কথা বলেছে যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা হবে, এবং কি বলেছে, এবং বলেছে যে অবশিষ্ট ক্ষমতা থাকবে প্রদেশিকদের হাতে। পাশাপাশি উনি বলেছিল যে প্রদেশগুলিতে একই রকম স্বায়ত্তশাসনের অধিকার প্রদান করা, যে সমস্ত প্রকার প্রদেশগুলিতে যাতে একই রকম স্বায়ত্তশাসন প্রদান করা হয়, এবং যে ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হয় সেগুলো ওনার দাবি ছিল। সমস্ত সম্প্রদায়কে যাতে সম্পূর্ণরূপে ধর্মীয় স্বাধীনতা প্রোভাইড করা হয়, এবং সেই রকম উনি কিন্তু অনেকগুলা যে 14 পয়েন্ট, তার 14 পয়েন্টের মধ্যে অনেকগুলো ছিল, ঠিক আছে। তার 14 পয়েন্টের মধ্যে এগুলা উনি নিয়ে এসেছিল। তোমরা চাইলে এগুলো আবার পড়ে নিতে পারো। সেপারেট ফর সিন্ধু এবং বোম্বে প্রেসিডেন্সির জন্য সেপারেট করা দরকার বলেছে, এরকম অনেক কিছু উনি দিয়েছিলেন যে 14 পয়েন্টের মধ্যে। আমরা সবগুলো পড়ে নিয়েছি তো কী কী ছিল। এইভাবে কিন্তু জিন্নাহ তার 14 পয়েন্ট সবার সামনে রাখে ফ্রেন্ড। সো অবভিয়াসলি আমাদের ক্লাস এতটুকুই ছিল আজকে, যে জিন্নাহ এবং তার 14 পয়েন্ট, তার পাশাপাশি নেহেরু রিপোর্টে তার পাশাপাশি কোথায় থেকে আসছিল, সেই সাইমন কমিশনকে কেন্দ্র করে পরবর্তীকালে নেহেরু রিপোর্ট আসে, এবং নেহেরু রিপোর্টের পরবর্তীকালে সেই জিন্নাহ সেই 14 পয়েন্ট জিন্নাহ উত্থাপন করে। সফল তোমরা বলবে যে কীরকম লেগেছে ক্লাস, তোমরা কমেন্ট করতে পারো। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি কমেন্ট করতে পারো ফ্রেন্ডস। সো এখন তোমাদের সময় শুরু হচ্ছে যে তোমাদের নাম এবং রুলং দেওয়া। তোমরা অনেকেই দেখি যে তোমরা যখন নাম এবং রুলং দেও, অনেকেই দেখি যে নিজের নাম লিখো পর্যন্ত, নিজের নাম লিখো কি প্রথমে ক্যাপিটাল স্মল লেটার দিয়ে শুরু করো, স্মল লেটার দিয়ে। অবভিয়াসলি নামটা এবং রুলংটা তো সুন্দর করে লিখবে না, প্রথম নেম লিখবে, নেম লিখে তোমাদের নাম লিখবে, তোমরা যেভাবে নাম পাঠাবে কিন্তু সেভাবেই যাবে, ঠিক আছে। নেম লিখবে, তারপর তোমার নাম লিখবে যাই থাকবে, এবং রুল লং লিখে তারপর কি করবে, তোমাদের রুল লং সেটা লিখবে, ঠিক আছে। এভাবে সুন্দর করে লিখবে তোমরা, ঠিক আছে, এইভাবে সুন্দর করে লিখবে। তোমরা অনেকে দেখি যে আগে রুলং লেখো, নাম লেখো, পরে নাম এবং রুলং মিক্সড করে লেখো, অনেকে দেখি, তো সেভাবে যাতে না হয়। ওকে ফ্রেন্ডস, টিল দেন থ্যাংক ইউ যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিল। আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই রইল। তো এই ছিল যে নেহেরু রিপোর্ট এবং জিন্নাহ 14 পয়েন্ট। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। সো টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি। অ্যান্ড তোমরা যাবে অবভিয়াসলি সবাই কোথায় যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে উইদিন কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে যারা দেবে তাদেরই কাউন্ট করা হবে, ঠিক আছে। সো টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।